শহরের কোলাহল ছাপিয়ে যেখানে ইতিহাসের ধুলো জমে আছে সেখানে দাঁড়িয়েছিল রায়চৌধুরী ম্যানশন। লোকে বলতো ওটা শুধু একটা অট্টালিকা নয়, ওটা হলো জমানো রহস্যের এক আস্ত পাহাড়। সেই ম্যানশনের একদম গভীরে একটি প্রাচীন প্রকোষ্ঠে শান্ত হয়ে শুয়েছিল এক দানবীয় কালো সিন্দুক। বলা হয় গত ৩ বছর ধরে এই সিন্দুকটি শহরের বাঘা বাঘা ইঞ্জিনিয়ার আর সিন্দুক বিশেষজ্ঞদের অহংকার চূর্ণ করে দিয়েছে। কেউ বলে ওটার ভেতর অভিশাপ আছে, কেউ বলে ওটার ভেতর আছে ৭ রাজার ধন। কিন্তু সত্য এই যে যান্ত্রিক দক্ষতা যেখানে বারবার হার মেনেছে, সেখানে দরকার ছিল এমন এক শক্তির যা চাবি দিয়ে নয়, অনুভূতির গভীরতা দিয়ে তালা চিনতে জানে। আজ সেই বদ্ধ দ্বারের সামনে দাঁড়িয়ে ভাগ্য আর মেধার এক চরম লড়াই শুরু হতে যাচ্ছে। যদি এই সিন্দুকটি তুই খুলে দিতে পারিস, তবে আমি তোকে নগদ ১ কোটি টাকা দেব। শহরের সবচেয়ে প্রাচীন বাজারের ঠিক মাঝখানে এক বিশাল ইমারত ছিল, যাকে স্থানীয়রা মহাজন বাবুর হাবেলি বলে ডাকত। বাইরের অবয়ব দেখলে মনে হতো সেটি কোনো এক অবহেলিত গুদামঘর, কিন্তু তার ভেতরে প্রবেশ করলেই অনুভব করা যেত সেখানে একদম অন্যরকম কিছু একটা রয়েছে। নিরেট দেওয়াল, প্রকাণ্ড সব দরজা আর মাঝখানে সগৌরবে রাখা এক দানবীয় সিন্দুক। এটি সেই সিন্দুক যা নিয়ে গোটা শহরে গুঞ্জনের শেষ ছিল না। এই সিন্দুকটি মোটেও কোনো সাধারণ সিন্দুক ছিল না। জনশ্রুতি ছিল যে এর উদরে কোটি কোটি টাকার গুপ্তধন লুকানো রয়েছে। রাশি রাশি স্বর্ণমুদ্রা, হিরে, জহরত আর প্রাচীন মুদ্রা, কি নেই সেখানে। তবে গোলমাল ছিল মাত্র একটি বিষয়: সিন্দুকটি কোনোভাবেই খোলা সম্ভব হচ্ছিল না। বিগত ৩ বছর ধরে মহাজনবাবু সম্ভাব্য সব রকমের উপায় অবলম্বন করেছিলেন। নামী সব প্রকৌশলী এলেন, তালা খোলার বিশেষজ্ঞ ডাকানো হলো, এমনকি বিদেশ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি আনিয়ে নেওয়া হলো। কেউ সিন্দুকের গোপন সংকেত ভেদ করার চেষ্টা করল, কেউ আবার আধুনিক সেন্সর ব্যবহার করল। কিন্তু প্রতিবারই শেষ ফল একই পাওয়া গেল: সিন্দুকটি যেমন ছিল তেমনই বন্ধ অবস্থায় পড়ে রইল। আজ আবারও সেই মাহেন্দ্র খন এসে উপস্থিত হয়েছিল। হাবেলির বিশাল হলঘরটিতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়িক অংশীদার, আইনবিদ, সংবাদ মাধ্যম এবং কয়েকজন বিশিষ্ট আমন্ত্রিত অতিথি। সবার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেই কুচকুচে কালো ও ভারী লোহার সিন্দুকটি। তার গায়ে প্রাচীন আমলের অদ্ভুত সব চিহ্ন খোদাই করা ছিল। দেখে মনে হতো কেউ সচেতনভাবেই একে রহস্যের আবরণে মুড়ে দিয়েছে। মহাজনবাবুর মুখমণ্ডল আজ বেশ বিরক্ত দেখাচ্ছিল। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, গলায় মোটা সোনার চেন আর চোখের দৃষ্টিতে ছিল স্পষ্ট ক্রোধ। তার সামনে দাঁড়িয়ে থাকা শেষ বিশেষজ্ঞটিও এইমাত্র নিজের ব্যর্থতা স্বীকার করে হার মেনে নিল। ক্ষমা করবেন মহাজনবাবু, বিশেষজ্ঞটি বলল যে এই সিন্দুকের নির্মাণশৈলী অত্যন্ত জটিল ও ভিন্নধর্মী। হয়তো এর আদি তথ্য বা রহস্য জানা ছাড়া এটি কোনোভাবেই খোলা সম্ভব নয়। হলঘরে উপস্থিত মানুষের মধ্যে মৃদু গুঞ্জন আর ফিসফিসানি শুরু হয়ে গেল। কেউ টিপ্পনি কেটে বলল, এত সম্পদ থাকার পরেও সিন্দুকটি চিরতরে বন্ধই রয়ে গেল। কেউ বিদ্রূপের হাসি হাসল, আবার কেউ হতাশ হয়ে মাথা নাড়াতে লাগল। ঠিক সেই মুহূর্তেই দরজার কোণে দাঁড়িয়ে থাকা এক কিশোর ধীর পায়ে সামনে এগিয়ে এলো। তার বয়স হবে বড়জোর ১৫ বা ১৬ বছর। গায়ে তার একটা মলিন ও ছেঁড়া শার্ট, ধুলোবালি মাখা সাধারণ প্যান্ট আর পায়ে পুরনো ক্ষয়প্রাপ্ত চপ্পল। মাথার চুলগুলো অবিন্যস্ত হয়ে ছড়িয়েছিল। শরীরটা শীর্ণ হলেও তার চোখের চাহনিতে ছিল এক গভীর ও স্থির বিশ্বাস। সে খুব ধীর অথচ অত্যন্ত স্পষ্ট কণ্ঠে ঘোষণা করল, মহাজনবাবু, আমি এই সিন্দুকটি খুলে দিতে পারি। পুরো হলঘরটি ১ সেকেন্ডের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ করেই চারদিকে হাসির রোল উঠল। ভিড়ের ভেতর থেকে কেউ একজন চিৎকার করে বলল, আরে এটি কে? অন্য একজন বিদ্রূপ করে বলল, বাইরে থেকে বোধহয় কোনো পথশিশু ভেতরে ঢুকে পড়েছে। প্রহরীরা তাকে বের করে দেওয়ার জন্য সামনে এগিয়ে এলো, কিন্তু মহাজনবাবু হাত উঁচিয়ে তাদের নির্দেশ দিলেন থামতে। তিনি ওই কিশোরকে ওপর থেকে নিচ পর্যন্ত খুব খুঁটিয়ে লক্ষ্য করলেন। তার পোশাক আশাক, চেহারার ধরন এবং বর্তমান অবস্থা সব দেখলেন। এরপর অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্যের সাথে হাসলেন। তুই? মহাজন বললেন, এই সিন্দুক যেখানে দুনিয়ার বাঘা বাঘা মগজ খুলতে ব্যর্থ হলো, সেখানে তুই খুলবি? কিশোরটি কিন্তু তাতে একদমই দমে গেল না,
বা নজর নিচু করল না। সে বিনীতভাবে বলল, আমাকে দয়া করে একটি সুযোগ দিন। যদি আমি খুলতে না পারি তবে আমি নিজে থেকেই এখান থেকে চলে যাব। সমবেত ভিড় এবার বেশ মজা পেতে শুরু করল। সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো আবার সচল হয়ে উঠল। সবাই যেন নতুন এক বিনোদনের খোরাক খুঁজে পেল। মহাজনবাবু উচ্চস্বরে হেসে উঠলেন এবং বললেন, ঠিক আছে, যদি তুই সত্যি এই সিন্দুক খুলে দিতে পারিস। তিনি ইচ্ছাকৃতভাবে কিছুটা থেমে সবার দিকে নজর দিলেন, তবে আমি তোকে 10 কোটি টাকা পুরস্কার দেব। পুরো হলে হুলস্থুল পড়ে গেল। কেউ একজন টিপ্পনি কাটল যে মহাজনবাবু আজ পাগল হয়ে গেছেন। অন্য কেউ বলল, এবার দেখা যাক এই ক্ষুদে জাদুকর কি কেরামতি দেখায়। কিশোরটি শুধু শান্তভাবে একটা কথাই বলল, আমার আপনার এই শর্ত মঞ্জুর। ঠিক সেই মুহূর্তে কোনো বাড়তি কথা না বলে ওই কিশোরটি সিন্দুকের দিকে এগিয়ে গেল এবং এখান থেকেই শুরু হতে যাচ্ছিল সেই বিস্ময়কর লড়াই, যা শুধু একটি তালার ছিল না, বরং এটি ছিল তার ভাগ্যের মোড় পরিবর্তনের লড়াই। কিশোরটি সিন্দুকের ঠিক সামনে এসে অটল হয়ে দাঁড়িয়ে পড়ল। এত প্রকাণ্ড, ওজনদার এবং হিমশীতল সিন্দুক সে এর আগে কখনো এতটা কাছ থেকে দেখার সুযোগ পায়নি। তবে তার চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না, বা সে বিন্দুমাত্র ঘাবড়ে যায়নি। সে কেবল একটি লম্বা ও গভীর শ্বাস নিল এবং নিজেকে শান্ত করল। জমায়েত মানুষের মধ্য থেকে কেউ একজন বলে উঠল যে একে দেখে তো মনে হয় সে তালা স্পর্শ করতেও জানে না। অন্য একজন বিদ্রূপ করে বলল, মহাজনবাবুর মনে হয় আজ দান খয়রাত করার খুব ইচ্ছে হয়েছে। মহাজনবাবু 2 হাত ভাঁজ করে দাঁড়িয়েছিলেন। তার মুখে ছিল অর্ধেক হাসি আর অর্ধেক ব্যঙ্গাত্মক ভাব। তার কাছে এসব ছিল নিছক এক চিত্তবিনোদন। তিনি মনে মনে নিশ্চিত ছিলেন যে কয়েক মিনিটের মধ্যেই এই ছেলেটি হাঁপিয়ে উঠবে এবং নিজে থেকেই সরে দাঁড়াবে। কিন্তু কিশোরটি কারও কোনো কটুকথা গায়ে মাখল না। সে সর্বাগ্রে সিন্দুকটিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করল, অতি সূক্ষ্মভাবে দেখল সেটিকে। মনে হচ্ছিল যেন সিন্দুকটি কোনো জড় লোহার বস্তু নয়, বরং সেটি কোনো প্রাচীন মহাকাব্য যা সে পড়ার চেষ্টা করছে। তার আঙুলের ডগাগুলো সিন্দুকের উপরিভাগে খুব ধীরে ধীরে বিচরণ করতে শুরু করল, কখনো খোদাই করা চিহ্নের ওপর, কখনো ধারগুলোতে, আবার কখনো নিচের নিভৃত কোণগুলোতে। এক প্রবীণ আইনজীবী পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক ব্যক্তিকে ফিসফিসিয়ে বললেন, লক্ষ্য করছো, ও কিন্তু অহেতুক হাত বোলাচ্ছে না, ও নিশ্চিত কিছু একটা খুঁজছে। কিশোরটি এবার নিজের কান সিন্দুকের গায়ে ঠেকিয়ে খুব হালকা করে একটা টুকা দিল। তারপর বিপরীত দিক থেকেও একইভাবে ঠকঠক শব্দ করল। ভেতর থেকে আসা প্রতিধ্বনিটা কিছুটা ভিন্ন বলে তার কাছে মনে হচ্ছিল। সে ধীর স্থিরভাবে চোখ বন্ধ করল। সাধারণ মানুষের মনে হলো সে হয়তো কোনো ভড়ং বা নাটক শুরু করছে। কেউ ভাবল ও কোনো জাদুবিদ্যা বা মন্ত্র পাঠ করবে, কিন্তু তেমন কিছুই ঘটল না। সে কেবল ঠায় দাঁড়িয়ে থাকল পরম শান্তিতে। মনে হচ্ছিল সে নিজের মগজের ভেতরে সিন্দুকটির কোনো অদৃশ্য মানচিত্র তৈরি করে নিচ্ছে। প্রকৃতপক্ষে তার নাম ছিল অয়ন। অয়ন পাশের একটি জরাজীর্ণ বস্তিতে বসবাস করত। তার বাবা ভাঙারি মালের ব্যবসা করতেন। অকেজো তালা, মরচে ধরা টিনের বাক্স আর পুরনো সব সিন্দুক, এই নিয়েই ছিল অয়নের জগৎ। শৈশব থেকেই সে তার বাবার সাথে সংগৃহীত আবর্জনা থেকে দরকারি জিনিস বাছাই করার কাজ করত। বহুবার এমন সব তালা তাদের কাছে আসত যা বাইরে থেকে দেখতে একদম অকেজো মনে হতো, কিন্তু অয়ন ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে সেগুলো নিপুণভাবে খুলে ফেলত। সে আধুনিক কোনো ইঞ্জিনিয়ারিং জানত না, সে পুঁথিগত বিদ্যা বা জটিল ভাষা জানত না, তবে সে শব্দের ভাষা বুঝতে পারত। ধাতুর বিশেষ শব্দ, চাপের তারতম্য এবং ভেতরের শূন্যস্থানের আন্দাজ করার এক সহজাত ক্ষমতা ছিল তার। অয়ন এবার সিন্দুকের ডান পাশে থাকা একটি অতি ক্ষুদ্র উঁচু অংশের ওপর আঙুল রাখল। সেখানে দৃশ্যমান কোনো বোতাম ছিল না, ছিল কেবল সামান্য একটু উঁচু নিচু পার্থক্য। সে সেখানে মৃদু চাপ প্রয়োগ করল এবং কিছুক্ষণ পর ছেড়ে দিল। দৃশ্যত কিছুই ঘটল না। সে পুনরায় একই কাজ করার চেষ্টা করল, তবে এইবার চাপের পরিমাণ কিছুটা পরিবর্তন করে। নিচের কোণেও একইভাবে চাপ দিল। উপস্থিত জনতা এবার বিরক্ত বোধ করতে শুরু করল। একজন সাংবাদিক মন্তব্য করল যে সম্ভবত আজকের এই নাটক এখানেই সমাপ্ত হতে চলেছে। কিন্তু ঠিক তখনই অয়ন থেমে গেল। সে তার মাথাটা একটু তেরছা করল, যেন সে বাতাসের কোনো অতি ক্ষীণ শব্দ ধরার চেষ্টা করছে। এরপর সে তার 2 হাত সিন্দুকের ওপর প্রসারিত করে রাখল, একটি হাত ওপরে এবং অন্যটি নিচে। সে ধীরে ধীরে চাপের মাত্রা বাড়াতে লাগল। ঠিক তখনই ক্লিক করে একটি আওয়াজ হলো। আওয়াজটি এতটাই সূক্ষ্ম ছিল যে উপস্থিত অর্ধেক মানুষ তা শুনতে পেল না, কিন্তু অয়নের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। মহাজনবাবু এবার শটান হয়ে দাঁড়ালেন। এই শব্দ, তিনি অস্ফুট স্বরে নিজেকেই বললেন,
অয়ন এবার তার চোখ মেলল। সিন্দুকটি যদিও তখনও খোলেনি, কিন্তু তার ভেতরের কোনো এক নিস্তব্ধ সত্তা যেন দীর্ঘ ঘুম ভেঙে জেগে উঠেছে, এবং এটি ছিল কেবল মহাযজ্ঞের শুরু মাত্র। ক্লিক করার সেই ক্ষীণ শব্দটির প্রভাব ছিল সুদূর প্রসারী। মহাজনবাবুর দৃষ্টি এবার সিন্দুক থেকে এক মুহূর্তের জন্যও সরছিল না। যারা এতক্ষণ হাসাহাসি করছিল তারাও একদম নিথর হয়ে গেল। পুরো হলঘরে এমন এক নিস্তব্ধতা জেকে বসল, যেন কেউ চারপাশের হাওয়া স্তব্ধ করে দিয়েছে। অয়ন কিন্তু তার হাত সরিয়ে নিল না। সে জানত যে এই ধরনের রহস্যময় তালা এক ঝটকায় খোলার মতো নয়। এটি ছিল এমন এক তালা যা পেশির শক্তির বদলে ধৈর্যের পরীক্ষা নেয়। সে আবারও সিন্দুকটির গায়ে হাত বোলাতে লাগল, তবে এবার একদম অন্য একটি স্থানে। ধক ধক। একদিক থেকে আসা শব্দ ছিল ভারী, অন্য দিক থেকে আসছিল একটা ফাঁপা আওয়াজ। অয়নের কপালে ঘামের সূক্ষ্ম বিন্দু দেখা দিল। তার পরনের পোশাক ছিল পুরনো, কিন্তু তার প্রতিটা চাল ছিল অত্যন্ত হিসেবী ও সুসংহত। মনে হচ্ছিল সে কোনো আন্দাজে কাজ করছে না, বরং তার মস্তিষ্কে গেঁথে থাকা কোনো পুরনো স্মৃতি অনুসরণ করছে। ভিড়ের মধ্য থেকে এক কারিগরি বিশেষজ্ঞ বিড়বিড় করে বললেন যে এই ছেলেটি আসলে প্রেশার পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। অয়ন এবার সিন্দুকের নিচে ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করল। সেখানে দৃশ্যমান কোনো তালা বা লিভার ছিল না, কিন্তু ধাতব পিঠের গড়নটা ছিল কিছুটা অস্বাভাবিক। সে আঙুল দিয়ে সেখানে খুব সাবধানে একটি চক্রাকার চাপ প্রয়োগ করল। প্রথমবার কিছুই হলো না। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল এবং পুনরায় চেষ্টা করল। এবার চাপ দেওয়ার গতি ছিল আগের চেয়ে অনেক ধীর। ভেতর থেকে আবারও সেই কাঙ্ক্ষিত আওয়াজ ভেসে এলো। চমৎকার! এইবার আওয়াজটা বেশ জোরালো ছিল। মহাজনবাবু উত্তেজনার বশে না জেনেই কয়েক কদম এগিয়ে এলেন। দাঁড়াও, তিনি বললেন, যদি তোমার কোনো যন্ত্রপাতি বা মেশিনের প্রয়োজন হয় তবে আমাকে নির্দ্বিধায় বলো। অয়ন মহাজনবাবুর দিকে না তাকিয়েই উত্তর দিল যে যন্ত্রপাতির ব্যবহার আসলে কাজকে আরও জটিল করে তোলে। এই সিন্দুক সরাসরি মানুষের স্পর্শের সাথে কথা বলে। এই অদ্ভুত উত্তরে অনেকেই রীতিমতো চমকে উঠল। সরাসরি হাতের সাথে কথা বলে? অয়ন সিন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে নিজের চোখ দুটো বুজে ফেলল। সে নিজের দুই তালু সিন্দুকের গায়ে সঁপে দিল, ঠিক যেমন করে একজন দক্ষ চিকিৎসক রোগীর নাড়ির স্পন্দন পরীক্ষা করেন। কয়েক সেকেন্ড সে একদম মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এরপর সে তার বাম হাত দিয়ে উপরের দিকে চাপ দিল এবং ডান হাত দিয়ে নিচের দিকে খুব হালকাভাবে স্লাইড করল। ক্লিক, এবং সাথে সাথেই আরও একটি ক্লিক শব্দ হলো। এবার শব্দগুলো সবার কাছে স্পষ্ট হয়ে উঠল। হলের ভেতরে থাকা ক্যামেরাগুলো আবার সচল হয়ে উঠল। সাংবাদিকরা নিজেদের মধ্যে ফিসফিস শুরু করলেন যে আজ বোধহয় কোনো অলৌকিক কিছু ঘটতে চলেছে। এই কিশোরটি সত্যি অসাধ্য সাধন করতে চলেছে। অয়নের কানে তখন তার বাবার সেই পুরনো কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। সব তালা সহজে হার মানে না বাবা, তাকে খোলার আগে তার আত্মাটাকে বুঝতে হয়। সে সিন্দুকের ধারে থাকা জং ধরা একটি অতি ক্ষুদ্র বিন্দুর ওপর নিজের আঙুল রাখল। এই বিন্দুটি বাইরে থেকে দেখে কেবল মরচে মনে হতো, কিন্তু আসলে সেটি ছিল সিন্দুক নির্মাতার একটি নিপুণ কারসাজি। সে সেখানে একটানা চাপ দিতে শুরু করল। হঠাৎ করে সিন্দুকের ভেতর থেকে একটি ভারী বস্তু সরে যাওয়ার গুঁড়ো গম্ভীর শব্দ পাওয়া গেল। ধর! উপস্থিত মানুষের মধ্যে কেউ একজন বিস্ময়ে শ্বাস আটকে ফেলল। আরে! অয়ন সাথে সাথে তার হাত সরিয়ে নিল। সে জানত যে এক্ষুনি চূড়ান্ত কাজ করার সময় আসেনি। যদি সে এই মুহূর্তে তাড়াহুড়ো করত তবে সব যান্ত্রিক বিন্যাস আবার আগের মতো বন্ধ হয়ে যেত। সে এক পা পিছিয়ে এলো এবং লম্বা একটা দম নিল। এরপর আবার সামনে এগিয়ে গেল। এখন সিন্দুকটি আর কেবল কোনো জড় লোহার কাঠামো ছিল না, বরং সেটি প্রাণ ফিরে পেয়েছে এবং প্রথমবারের মতো সেটি উন্মুক্ত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত মনে হচ্ছিল। অয়ন এক পা পিছিয়ে আসতেই ভিড়ের মধ্যে অনেকে ভেবে বসল যে সে বুঝি এবার হার মেনে নিয়েছে। চারদিকে আবারও কানাঘুষা শুরু হলো যে এর দৌড় বোধহয় এইটুকুই ছিল। কিন্তু মহাজনবাবু এবার কাউকে একটি শব্দও উচ্চারণ করতে দিলেন না। তার তীক্ষ্ণ দৃষ্টি সিন্দুকটির ওপর নিবদ্ধ ছিল। তিনি নিজের চোখে দেখেছেন সিন্দুকের ভেতরটা নড়ে উঠেছে এবং এটি কোনো মায়া ছিল না। অয়ন তার দুই হাতের তালু একে অপরের সাথে খুব জোরে ঘষল। হাতের তালু ঘামে ভিজে থাকলেও তার হাত কিন্তু কাঁপছিল না। সে মুখ তুলে সিন্দুকটিকে শেষবারের মতো দেখল। এখন সে সিন্দুকটিকে কেবল একটি বাইরের আবরণ হিসেবে দেখছিল না, বরং তার ভেতরের পুরো কাঠামোটি তার মানসপটে পরিষ্কার হয়ে উঠেছিল। সে খুব মৃদুস্বরে বলল, মহাজনবাবু, যদি এবার আমি কোনো ভুল করি তবে এই সিন্দুক এমনভাবে বন্ধ হবে যে দুনিয়ার কেউ আর কোনোদিন এটি খুলতে পারবে না। হলে উপস্থিত মানুষজন এই কথা শুনে ভয়ে সিটিয়ে গেল যে এ তো এক বিশাল ঝুঁকি।
মহাজনবাবু নিজের দাঁতে বাত চাপলেন। 3 বছরের চরম ব্যর্থতা আর বিশাল অঙ্কের বিনিয়োগের পর আজ এই ছেলেটি শেষ কথা বলছে। তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন এবং বললেন, তোমার যা সঠিক মনে হয় তুমি তাই করো, এখন আর পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। অয়ন সম্মতির লক্ষণ হিসেবে মাথা নাড়ল। সে সিন্দুকের বাম দিকের নিচের অংশে উবু হয়ে বসে কান পাতল। এবার সে কোনো টোকা দিল না, বরং গভীর মনোযোগ দিয়ে কিছু শোনার চেষ্টা করল। পুরো হলঘর তখন শ্মশানের মতো নিস্তব্ধ ছিল, এমনকি কারো ঢোক গেলার শব্দেও যেন সেখানে বজ্রপাতের মতো শোনাচ্ছিল। অয়ন সিন্দুকের ভেতর থেকে একটি মৃদু ধাতব স্পন্দন অনুভব করতে পারল। এটি সেই পরিচিত স্পন্দন যা সে তার বাবার কাছে থাকা পুরনো সব সিন্দুকে অনুভব করত। পার্থক্য ছিল কেবল এই সিন্দুকটি ছিল বহুগুণ বেশি জটিল ও সুরক্ষিত। সে তার ডান হাতের 2টি আঙুল ওপরের কোণে রাখল এবং বাম হাতের তালু দিয়ে নিচের অংশে ধীর গতিতে চাপ বাড়াতে শুরু করল। এরপর হঠাৎ করেই 2 হাতের চাপ একই সাথে শিথিল করে দিল। ক্ল্যাক! এবারকার আওয়াজ ছিল অভূতপূর্ব ও অত্যন্ত তীক্ষ্ণ। সমবেত ভিড় থেকে কেউ একজন চিৎকার করে বলল যে সিন্দুকটি সত্যি সত্যিই খুলে যাচ্ছে। অয়ন বিন্দুমাত্র সময় নষ্ট না করে সিন্দুকের ঠিক মাঝখানের অংশে হাত দিয়ে হালকা একটি মোচড় দিল। এই মোচড় ছিল এতটাই সূক্ষ্ম যে ক্যামেরাগুলোও তা ঠিকমতো ধারণ করতে পারল না, কিন্তু তার ফলাফল ছিল অকল্পনীয়। সিন্দুকের ভেতরের যান্ত্রিক বিন্যাসগুলো এবার একদম সঠিক জায়গায় বসে গেল। শব্দগুলো আর এলোমেলো ছিল না, বরং সেগুলো ছিল অত্যন্ত সুশৃঙ্খল। ক্লিক! ধক! মহাজনবাবুর মুখমণ্ডল উত্তেজনায় ফ্যাকাশে হয়ে উঠল। তিনি তার দীর্ঘ জীবনে অনেক চড়াই উতরাই দেখেছেন, কিন্তু আজ তার সন্দেহ গভীর উৎকণ্ঠায় রূপ নিচ্ছিল। অয়নের মস্তিষ্কে কেবল একটাই চিন্তা কাজ করছিল, যে কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। সে সিন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে চোখ বন্ধ করল এবং যেন কোনো ঘুমন্ত শিশুকে অতি সন্তর্পণে জাগিয়ে তুলছে এমন কোমলতায় সে শেষবার চাপ প্রয়োগ করল। মুহূর্তের মধ্যে সিন্দুকের ওপরের অংশটি 1 ইঞ্চি বাইরের দিকে বেরিয়ে এলো। পুরো হলঘরে যেন এক ঐশ্বরিক নিস্তব্ধতা নেমে এলো। যদিও সিন্দুকটি তখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি, কিন্তু এখন আর কেউ অয়নকে নিয়ে উপহাস করার সাহস পাচ্ছিল না। সবাই এখন জেনে গেছে যে এই কিশোরটি কোনো জাদুকর নয়, বরং সে তার অসাধারণ মেধা নিয়েই আজ এখানে এসেছে। সিন্দুকটি 1 ইঞ্চি বাইরে বেরিয়ে আসতেই মনে হলো যেন ঘড়ির কাঁটা থমকে গেছে। কারো মুখে কোনো রা নেই, কোনো হাততালি নেই। অয়ন তার হাত সেখানেই স্থির করে রাখল। সে কোনো গায়ের জোর খাটালো না। সে জানত যে মানুষ চূড়ান্ত মুহূর্তে এসেই সবথেকে বড় ভুলটি করে বসে। ধৈর্যচ্যুতি আর অতিরিক্ত বলপ্রয়োগ সব সাফল্যকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। সে খুব নিচু স্বরে বিড়বিড় করল যে এখন কেবল সঠিক সময়ের অপেক্ষা। সে সিন্দুকের ভেতরে কি আছে তা দেখার কোনো চেষ্টা করল না, বরং বাইরের পরিবেশের সংকেত পড়ার চেষ্টা করল। সিন্দুকের সামান্য ঝোঁক আর দরজার ওজনের ভারসাম্য সে বুঝতে পারল। সে তার বাম হাত দিয়ে ওপরের অংশটিকে স্থির রেখে ডান হাত দিয়ে নিচের দিকে এক অপূর্ব টোকা দিল। গুড়! আওয়াজটি এবার অত্যন্ত গুরুগম্ভীর ছিল। এমন আওয়াজ কেবল তখনই আসে যখন কোনো প্রাচীন ও বিশাল কিছু তার দীর্ঘদিনের জায়গা ছেড়ে নড়ে ওঠে। মহাজনবাবু মহাভীষ্টের মতো 2 কদম সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি নিজের অজান্তেই বলে উঠলেন যে এটি খুলে যাচ্ছে। অয়ন শেষবারের মতো নিচের দিকে আঙুল দিয়ে একটি অর্ধবৃত্তাকার মোচড় দিল। ক্ল্যাক! এই শব্দটির পর আর কোনো সন্দেহের অবকাশ রইল না। সিন্দুকের বিশাল দরজাটি নিজের থেকেই সামনের দিকে হেলে পড়ল। কয়েক সেকেন্ড সময় মনে হলো কয়েক যুগ। তারপর সেই বিশাল ও অতি ভারী লোহার দরজাটি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল। সাথে সাথে পুরো হলঘর এক দানবীয় চিৎকারে ফেটে পড়ল। সবাই খুশিতে আত্মহারা হয়ে বলতে লাগল যে অয়ন অসাধ্য সাধন করেছে। চারদিকে ক্যামেরাগুলোর ফ্ল্যাশ জ্বলতে শুরু করল। মানুষ সামনে এগিয়ে আসতে চাইল, কিন্তু প্রহরীরা তাদের পথ আগলে ধরল। মহাজনবাবু নিজে কাঁপতে কাঁপতে সিন্দুকের সামনে এলেন। সিন্দুকের ভেতরে যা ছিল তা কারোর কল্পনার সীমানায় ছিল না। থরে থরে সাজানো সোনার ইট, হিরে জহরত ভর্তি কাঠের কারুকাজ করা বাক্স, দুষ্প্রাপ্য প্রাচীন মুদ্রার বড় বড় থলি আর নিচে মখমলের আবরণে ঢাকা সব অমূল্য গয়না। সেই সম্পদের মূল্য কেবল কোটি নয়, বরং তা ছিল বহু গুণ বেশি। হলের ভেতরে কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। অয়ন তখন মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়েছিল। মহাজনবাবু কম্পিত কণ্ঠে বললেন, তুমি কে বাবা? অয়ন বিনীতভাবে উত্তর দিল যে সে কেবল একজন সাধারণ কুলি বা ভাঙাড়িওয়ালার সন্তান। মহাজনবাবু পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছলেন এবং ঘোষণা করলেন যে আমি আমার কথা রাখছি এবং তোমাকে তোমার প্রাপ্য 10 কোটি টাকা আজই বুঝিয়ে দেব। টাকা বা চেক হাতে পাওয়ার সাথেই এই গল্পের শেষ হয়ে যায়নি।
বরং সেখান থেকেই আসল ঘটনার অবতারণা হলো। মহাজনবাবুর আইনি দল যখন সব নথিপত্র গুছিয়ে নিচ্ছিল, ঠিক তখনই হলের এক কোণ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, 1 মিনিট সময় দিন, ঘটনাটি এত সহজ নয়। সবাই ঘুরে তাকাতেই দেখল এক ব্যক্তি সুটেড বুটেড হয়ে দাঁড়িয়ে আছে, যার মুখে সরকারি দপ্তরের কঠোরতা স্পষ্ট। তার সাথে আরও 2জন ব্যক্তি ছিলেন, যাদের পরিচয়পত্র ঝোলানো ছিল। তিনি জানালেন যে তিনি আয়কর বিভাগ থেকে এসেছেন এবং এই বিপুল সম্পদ ব্যক্তিগত নয়, বরং তদন্তের দাবি রাখে। মহাজনবাবু রুখে দাঁড়িয়ে বললেন যে সিন্দুকটি তার এবং তার ব্যক্তিগত গুদাম থেকেই উদ্ধার করা হয়েছে। তবে সরকারি আধিকারিক জানালেন যে সিন্দুক তার হতে পারে, কিন্তু সম্পদ কোথা থেকে সংগৃহীত হয়েছে তা খতিয়ে দেখার দরকার আছে। অয়ন এইসব আলোচনা শান্তভাবে শুনছিল। তার কাছে আইনের জটিলতাগুলো দুর্বোধ্য ছিল, তবে সে এটুকু বুঝতে পারছিল যে সামনে এক বড়সড় সমস্যা দানা বাঁধছে। এক আধিকারিক অয়নের দিকে তাকিয়ে জানতে চাইলেন যে এইটুকু বয়সের একটি ছেলে এই জটিল তালা খোলার কৌশল কোথায় শিখল। প্রশ্নটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। অয়ন এগিয়ে এসে জানাল যে সে কোনো চুরি করেনি, বরং সে কেবল তার বাবার ভাঙাড়ি কাজের সূত্রে অর্জিত অভিজ্ঞতা থেকে এটি খুলতে পেরেছে। এক প্রবীণ সরকারি অফিসার অয়নের কথা শুনে সিন্দুকটি পুনরায় পরীক্ষা করলেন এবং স্বীকার করলেন যে এটি কোনো আধুনিক তালা নয়, বরং মানুষের হাতের ছোঁয়ায় তৈরি একটি প্রাচীন শিল্পকর্ম। তিনি অয়নের বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করলেন এবং জানালেন যে দেশের আরও অনেক প্রাচীন রহস্য উন্মোচনে অয়নের মতো মেধাবীর প্রয়োজন হতে পারে। অয়ন প্রথমবার কিছুটা আশঙ্কার মধ্যে থাকলেও ওই অফিসার তাকে আশ্বস্ত করলেন যে তার কোনো ভয় নেই, বরং সে দেশের জন্য এক বিশাল সম্পদ হতে পারে। কয়েক মাস কেটে যাওয়ার পর অয়ন আর সেই বস্তিতে ফিরে যায়নি, তবে সে কোনো বিলাসবহুল প্রাসাদেও ওঠেনি। সরকার তার বাবাকে সসম্মানে একটি মাথাগোজা ঠাঁই করে দিল। অয়নকে একটি আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া হলো। সেখানে সে বই আর মেশিনের সান্নিধ্যে নিজের মেধাকে আরও শানিত করার সুযোগ পেল। মহাজনবাবু তার প্রতিজ্ঞা রক্ষা করে অয়নকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিলেন। অয়ন সেই অর্থের অর্ধেক তার বাবার হাতে তুলে দিল এবং বলল যে এতদিন আপনি হাড় ভাঙা খাটুনি খেটেছেন, এবার আপনার বিশ্রামের সময়। বাকি টাকা দিয়ে অয়ন নিজের একটি গবেষণাগার তৈরি করল, যার নাম দিল অয়নতালা ল্যাব। সেখানে সে ছোট ছোট শিশুদের শেখাতো যে কেবল চাবি দিয়ে তালা খোলা নয়, বরং চিন্তাশক্তি দিয়ে সমস্যার সমাধান করতে হয়। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে অয়নকে যখন প্রশ্ন করা হলো যে এই বয়সে কোটিপতি হয়ে তার কেমন লাগছে, তখন সে খুব সহজভাবে উত্তর দিল যে সে আসলে কোটিপতি হয়নি, বরং সে সবার নজরে আসার মতো একটা সুযোগ পেয়েছে। সেদিন থেকে মানুষ যখনই কোনো দুর্ভেদ্য সিন্দুকের সামনে দাঁড়াতো, তারা চাবি খুঁজত না, বরং তারা মনে করত সেই সাধারণ কিশোরটির কথা, যে প্রমাণ করেছিল যে মেধা আর ধৈর্য থাকলে পৃথিবীর যে কোনো বন্ধ দরজা খুলে দেওয়া সম্ভব। এই অনুপ্রেরণামূলক কাহিনীটি যদি আপনার মন ছুঁয়ে থাকে, তবে অবশ্যই সমর্থন জানাবেন। এ জাতীয় আরও হৃদয়স্পর্শী কাহিনী পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং এই কাহিনীটি অন্যদের সাথে ভাগ করে নিন। কমেন্ট বক্সে আপনার বর্তমান অবস্থান বা শহরের নাম জানাতে ভুলবেন না, যাতে আমরা বুঝতে পারি এই কাহিনী কত দূর পর্যন্ত মানুষের কাছে পৌঁছাতে পারল।